স্কুল কলেজের মাসুম বাচ্চারা নিজেদের জীবন দিয়ে রক্ত ঝরিয়ে আমাদের কাছকে মুক্ত করেছে, গোটা জাতিকে মুক্ত করেছে। ভাই মারা গেল আমেরিকাতে, একটা ভাই দীর্ঘদিন বাইরে আছে, আমি দীর্ঘদিন অসুস্থ অবস্থায়। ছাত্র জনতাকে অভিনন্দন জানাই, যারা বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশের দ্বিতীয়বার স্বাধীনতা এনেছে, প্রকৃত স্বাধীনতা এনেছে এবং একটি বিজয় দিবস, নতুন বিজয় দিবস আমাদের উপর। একসময় এভাবেই জুলাই বিপ্লবের প্রতি ভালোবাসা দেখিয়েছে বিএনপির নেতারা। তবে এই প্রেক্ষাপট পরিবর্তন হতে খুব বেশি সময় লাগেনি। এখন বদলে গেছে নিজেদের অবস্থান। একমাত্র রাজাকাররা, পাকিস্তানপন্থীরা স্বাধীনতা যুদ্ধকে স্বীকার করে নাই। তারা এখন বলতে চায় ওই স্বাধীনতা স্বাধীনতা না, দ্বিতীয় স্বাধীনতা রয়েছে। আমি প্রথম প্রবেশ করেছি, দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। স্বাধীনতা একবারই আসে এবং রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম এবং যুদ্ধে জয়লাভ করেছিলাম। গণভোট বলে কিছু নাই, গণভোট বলে কোনো আলোচনার বিষয় নেই। এটা ওখানেও কোনো এজেন্ডা ছিল না, এখন গণভোটের কোনো এজেন্ডা নেই। এরপরে কোনোভাবে ঐক্যমত হওয়ার কিছু নাই। যেটা ঐক্যমত হওয়ার অতটুকু হয়েছে, চ্যাপ্টার ওখানে ক্লোজ হয়েছে। নীল কালার যে ফর্মটা আছে, এটা সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথ ফর্ম। আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। গণঅভ্যুত্থানের প্রথম সারির নেতা সাবেক উপদেষ্টা মাহফুজ আলম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, সার্জিস আলম, হান্নান মাসুদ সহ বেশ কয়েকজন নেতার বিতর্কিত কর্মকাণ্ড হুমকির মুখে জুলাই বিপ্লব। এরই মধ্যে সার্জিস আলমের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি কোনো একটি এজেন্সির হয়ে কাজ করতেন। এই নিয়ে এনসিপির নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর সাথেও বিবাদে জড়িয়েছেন তিনি। সার্জিসের আয়েশি জীবনযাপনও চোখে পড়ার মতো। নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়ে নিজ এলাকা পঞ্চগড়ে শতাধিক গাড়ি নিয়ে শোডাউন করেছেন তিনি। এই নিয়ে সে সময় সামাজিক মাধ্যম সহ বিভিন্ন স্থানে শুরু হয় তুমুল সমালোচনা। কোথা থেকে এই অর্থ সংস্থান হয়েছে তার হিসেবও চান অনেকে। নানামুখী চাপের ফলে এক পর্যায়ে বেফাঁস মন্তব্য করে বসেন সার্জিস। তিনি বলেন তার দাদার যেই পরিমাণ সম্পদ আছে তা দিয়ে এমনকি একাধিক নির্বাচন আয়োজনের খরচও মেটাতে পারবেন। এমন বিতর্কিত মন্তব্যে আরও ফুঁসে ওঠেন নেটিজেনরা। মুহূর্তেই সার্জিসের পরিবারের ঠিকুজি বের করে ছড়িয়ে দেওয়া হয় সামাজিক মাধ্যমে। এতে করে তার প্রতি মানুষের আস্থা আরও কমতে থাকে। আবার ব্যক্তিগত জীবনে চলাফেরাতেও দেখা গেছে ব্যাপক পরিবর্তন। দামি আইফোন এবং গাড়ি ব্যবহার সহ আয়েশি জীবনযাপন করতে দেখা গেছে। এসব করতে গিয়ে তিনি ব্যাপক দুর্নীতিতে জড়িয়েছেন বলে অভিযোগ রয়েছে সার্জিসের বিরুদ্ধে। একইভাবে অভিযুক্ত সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া ও মাহফুজ আলমও। তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে যুব অধিকার পরিষদ। সংগঠনের সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন বলেন, মাহফুজ আলমের পিএস ও এপিএস দীর্ঘদিন ধরেই ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছেন। এমনকি দুর্নীতি অনিয়মের সাথে জড়িত মাহফুজের ভাইও। সরকারি বিভিন্ন প্রকল্পে কমিশন বাণিজ্যের সাথে জড়িত মাহফুজের ভাই। তিনি ক্ষমতার অপব্যবহার করে রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন। সব নাম পরিচয় সবকিছু সহ বলার পরেও ওই দুর্নীতিবাজ চেয়ারম্যানের পক্ষে অবস্থান নিয়েছে বর্তমান তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই মাহবুব আলম। এই মাহফুজ ভাইকে আমি নিজে বলেছিলাম যে ভাই, রেড ক্রিসেন্ট সোসাইটি একটা গুরুত্বপূর্ণ জায়গা, এখানে আপনি ভালো লোকজন দেন, এনসিপি লোকজন দিতে হবে এরকম না, এমন কাউকে দেন যে পলিসি মেকিং থেকে শুরু করে সব জায়গায় এই জায়গাটাকে, এই প্রতিষ্ঠানটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যেতে পারবে। এবং মাহফুজ ভাই এরপরে বললেন যে আচ্ছা ঠিক আছে দেখতেছি। উনি দুনিয়ায় কোনো মানুষ খুঁজে পাইল না, উনি পাইল ওনার আপন বড় ভাই মাহবুব আলম, যে জুলাই গণ অভ্যুত্থানের সময় ছিল হচ্ছে অস্ট্রেলিয়া, দেশে ছিলই না। সে একেবারে অন্যায় ভাবে সেই জায়গায় ওই যে আওয়ামী চেয়ারম্যান তার পক্ষে অবস্থান নেয় এবং সে
সেইখানে এইভাবে বলে যে মুনতাসিরকে এখন পিটাইয়া সরাইয়া দেন, আমি উপদেষ্টা মাহফুজের ভাই মাহবুব বলছি, আপনি তাকে সরাইয়া দেন, কোনো বিষয় হলে আমি দেখব। আমার তো মনে হয় যে ওই চেয়ারম্যানকে বিভিন্ন জায়গায় তারা নিয়োগ বাণিজ্য করে যে হাজার হাজার কোটি টাকা কামিয়েছে, হইতে পারে যে এই রেড ক্রিসেন্টের চেয়ারম্যানকে বসাতেও মাহবুব আলম বড় অঙ্কের লেনদেন করেছে। নাইলে সেখানে যারা ছিল তাদের সবাইকে বাদ দিয়ে সব প্রমাণ থাকার পরেও সে কেন দলের বিরুদ্ধে গিয়ে, সবকিছুর বিরুদ্ধে গিয়ে সে ওই দুর্নীতিবাজ আওয়ামী লীগের চেয়ারম্যানের পক্ষে অবস্থান নিয়ে। এমনকি একজন গণমাধ্যম কর্মীর চ্যানেল অনুমোদনের জন্য 200 কোটি টাকা চাঁদা দাবিরও অভিযোগ রয়েছে মাহফুজের বিরুদ্ধে। এই মাহফুজ ছেলেটা সে তথ্যমন্ত্রী হয়ে সে আমার কাছে পর্যন্ত আমি যখন বললাম, আমি কারোর কাছে যাইনি, কিন্তু আমি যখন বললাম আমার একটা চ্যানেল দরকার, সে বলেছে আপনার 200 কোটি টাকার ইয়ে করতে হবে। আমি বলছি আমার তো 200 কোটি টাকা নাই রে ভাই, আমি তো সারা জীবন এই দেশের জন্য ফাইট করেছি, আমার তো এখনো পর্যন্ত ফাইট করে যাচ্ছে, আমার 2 কোটি টাকাও নাই, 200 কোটি টাকার দূরের কথা। তাহলে আপনি নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য ছাত্র সমাজও মাহফুজের ওপর ক্ষিপ্ত ছিল। তাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে লাগাতার আন্দোলন থামাতে গিয়ে বোতল হামলারও শিকার হয়েছেন মাহফুজ। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে এর তদন্ত ও বিচারের দাবিতে ঢাকার সড়কে বিক্ষোভ মিছিল করেছে এনসিপি থেকে বহিষ্কৃত মুত্তাসির মাহমুদ। 100 কোটি টাকা দুর্নীতির অভিযোগে আসিফের সহকারী একান্ত সচিব এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি দিতে বাধ্য হন আসিফ নিজেই। দুর্নীতির বিষয়টি আমলে নিয়ে দুদক তাকে জিজ্ঞাসাবাদও করেছে। তো আমি বললামই তো যে এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। সো আমি যারা ইনভেস্টিগেশন করতেছে আমি তাদের উপর আস্থা রাখি, তারা ইনভেস্টিগেশন করলে সত্যতা বেরিয়ে আসবে আর কি। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আসিফের প্রেস সেক্রেটারি মাহফুজ আলমের বিরুদ্ধেও রয়েছে সীমাহীন দুর্নীতির অভিযোগ। সচিবালয়ে টেন্ডারবাজি এবং কমিশন বাণিজ্যের একটি অডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে রীতিমতো কমিশনের ভাগবাটোয়ারা নিয়ে দর কষাকষি চলছে। কনকারেন্ট কিছু কাজ চলতেছে ডিপিএইচির, যেগুলো আপনার 6% আমি করছি, ঠিক আছে? আপনি খোঁজ নেন যে এটা ওরকম করছে কিনা। হচ্ছে 1 হচ্ছে যে মিডলম্যান সে নিচ্ছে, আর 5 হচ্ছে মিনিস্ট্রির জন্য। তো এগুলো তো ধরেন অ্যাডভাইজার বলতে সাইন করবেন, 50% দিয়ে দিবে, সিসিজিবি পাস হবে, 50% দিয়ে কথা বলবো না ভাই এগুলোতে প্লিজ। না এইসব কথাবার্তা ওরা না বোগাস কথাবার্তা বলে, বুঝছেন? যার যে নোয়া পর্যন্ত গেছে এরপরে আবার নোয়ার পরে হলে আবার কেন ক্যান্সেল করবে? কনফার্মেশন দিবেন এরপরে নোয়া। বললাম এখানে কিন্তু আর কোনো ওই 2টা 1.5 2টা 1 এগুলো কিন্তু হবে না ভাই। 1.5 মিনস 1.5, দ্যাটস ইট। দুর্নীতির লাইসেন্স দিতে নিজের বাবাকেও ব্যবহার করেছেন আসিফ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা থাকা অবস্থায় আসিফের বাবা বিন্দাল হোসেনের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের একটি ঠিকাদারি লাইসেন্সের কপি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ছেলের প্রভাব খাটিয়ে অনৈতিক সুবিধা নিতেই একজন স্কুল মাস্টার ঠিকাদারি লাইসেন্স নিয়েছেন এমন অভিযোগও ওঠে। এজন্য ভুল স্বীকার করে ক্ষমাও চাইতে হয়েছে আসিফকে। এই মন্ত্রণালয়ে বেশ কিছু তদবির বাণিজ্যের সাথেও তার জড়িত থাকার অভিযোগ রয়েছে। বিদেশ যাত্রার সময় বিমানবন্দরে আসিফের ব্যাগ থেকে অস্ত্রের ম্যাগাজিন উদ্ধার নিয়েও কম জল খোলা হয়নি। বিমানের কেবিনে ব্যাগে ম্যাগাজিন বহন নিষিদ্ধ, তাই ধরা খাওয়ার পর ম্যাগাজিনটি ব্যাগ থেকে বের করে ব্যক্তিগত কর্মকর্তার হাতে তুলে দেন আসিফ। একের পর এক এসব অভিযোগের কারণে নিজ এলাকাতেও অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে আসিফকে। কুমিল্লায় তার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে নারী পুরুষ সহ হাজারো মানুষ। এত কিছুর পরও সবচেয়ে বড় বিপর্যয় নেমে আসে নিজেরা রাজনৈতিক দল খোলার পর। জাতীয় নাগরিক পার্টি এনসিপি নামে দল খোলার পর তারা একটি এজেন্ডা বাস্তবায়নকারী গ্রুপ হিসেবেও সমাজে পরিচিতি পায়। অভিযোগ আছে এই দল চালানোর নাম করে করা হচ্ছে চাঁদাবাজি। দেশের বড় বড় ব্যবসায়ী গোষ্ঠীর কাছ থেকেও চাঁদা নেয়ার অভিযোগ রয়েছে এনসিপির নেতাদের। গুলশানে আওয়ামী লীগের সাবেক এক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির ঘটনায়ও সাবেক উপদেষ্টা আসিফের নাম চলে আসে। ওই ঘটনায় অভিযুক্ত অপুকে চিনলেও সম্পৃক্ততা অস্বীকার করেন আসিফ। এই নিয়ে শুরু হয় নানা সমালোচনা। আমি মাঝে মধ্যে বেশিরভাগ সময় যাই 300 ফিটের নীলা মার্কেট বলে একটা জায়গা আছে, আপনারা জানেন, ওইখানে হাঁসের মাংস খুব ভালো পাওয়া যায়। তো ওইখানে হয়তো যাই 4-5 জন মিলে। তো
আবার মাঝে মধ্যে ওইটা আবার বেশি ভোর হয়ে গেলে বন্ধ থাকে, তখন ওইদিকে ওয়েস্টার্নে যাওয়া হয়। তবে এক্স্যাক্ট ওই দিন আমি গিয়েছিলাম কিনা বা সেখানে ছিলাম কিনা এটা আমার এখন দেখেন সিসিটিভি ফুটেজে হেলমেট পরা যে কাউকে যদি আমাকে বলে দাবি করা হয়, এটা কতটুকু আসলে বিশ্বাসযোগ্য। এনসিপি সহ জুলাই নেতাদের লুটপাট, চাঁদাবাজি, পকেট ভারী করার ধান্দা সহ বিতর্কিত কর্মকাণ্ডের কারণে বেহাত হতে বসেছে জুলাই বিপ্লব। এসবের পেছনে মূল ভূমিকা পালন করেছে আসিফ মাহমুদ এবং সার্জিসের মতো নেতারা। এখন বিএনপিও এর সুযোগ নিতে শুরু করেছে। তরুণ নেতাদের এমন অপকর্মকে কাজে লাগিয়ে ধীরে ধীরে জুলাই বিপ্লবকে মুছে ফেলার চেষ্টা করছে তারা। এরই মধ্যে জুলাই বিপ্লবকে তারা অস্বীকারও করতে শুরু করেছে বিএনপি। নির্বাচনে জেতার পর শপথ নেয়নি সংবিধান সংস্কার পরিষদেরও। ফলে জুলাই সনদ সহ গণঅভ্যুত্থানের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।